এত কিছু বললেও আর সাহস হলো না দাঁড়িয়ে থাকা হৃদির। অচেনা ওই ছেলেদের সামনে দাপট দেখালেও ভেতরে ভেতরে সে বেশ কুঁকড়ে গেছে। ঝট করে ফোনটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বড় বড় পা ফেলে ওখান থেকে সে হনহন করে চলে গেল। একটা রিকশায় উঠে নিজের বুকের ওপর হাত রেখে বড় বড় শ্বাস নিতে নিতে নিজেই নিজের ওপর অবাক হলো সে। হৃদি, তুই কবে থেকে এত কথা বলতে শিখলি? ব্যাপার কি বলতো? তুই দিন দিন বড্ড বেশি কথা বলতে শিখে গেছিস। বেয়াদব মেয়ে একটা, তোকে একদম ঝাড়ু পেটা করা দরকার। কান ধরে ছেলেগুলোকে অনেকক্ষণ ধরে উঠবোস করছে। তাদের সামনে জমের মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নির্বাণ। তার চোখের চাহনিতে ফুটে ওঠা রাগ দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যাচ্ছে। একটা ছেলে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বলল, বস এবার তো মাফ করেন, আসলে ওই মেয়েটার এত সাহস দেখে আমরাও কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। নির্বাণ তাতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলে উঠল, চুপ, আর একটা কথা বললে এক একটার দাঁত আমি পাটি থেকে খুলে ফেলবো। তোদের কি আমি টাকা কম দেই রে যে তোদের মতো কয়েকটা ধামড়াকে একটা মেয়ের কাছ থেকে এসব কথা শুনতে হয়? বস, মেয়েটা মনে হয় অনেক চঞ্চল আর প্রচন্ড রাগী। তো রাগী হলে ওইখানে ধরে নিয়ে আসতি, ওরে ধরে নিয়ে আসতি। সেখানে দাঁড়িয়ে থেকে কি ওই মেয়ের লেকচার শুনছিলি আর বালের আঙুল চুষছিলি? ছেলেগুলো আর কথা বাড়ানোর সাহস পেল না। তারা বুঝলো আজ নির্বাণ চরম খ্যাপা। কিছুক্ষণ পর নির্বাণ নিজের পার্সোনাল রুমে এসে ঢুকলো। নির্জন রুমেও তার কানে বারবার রীতি সে তীক্ষ্ণ কণ্ঠ আর অদ্ভুত ঝাড়িগুলো বাজছে। তার বুকের বাপাসটা কেন জানি এক অদ্ভুত ছন্দে ধকধক করছে। নির্বাণ দেওয়ালে টানানো বিশাল এক ফ্রেমের ছবির দিকে তাকালো। ছবির একটা মেয়ের অমানিন হাসি মাখা মুখ, যে কিনা পাগলিটার মতো আইসক্রিম খাচ্ছে, আর সেই আইসক্রিম তার থুতনিতে আর মুখে লেগে আছে, ঠিক যেন একটা অবুঝ শিশু। নির্বাণ ধীর পায়ে গিয়ে ছবির কাছে ছবির উপর হাত বুলিয়ে মায়াবী গলায় বলল, জানো প্রিয়দর্শী, আজ 3 বছর পর প্রথমবার তুমি ছাড়া অন্য কেউ আমার এই বুকের হার্টবিট কাঁপিয়ে দিল। ঠিক যেমনটা তুমি আমাকে 3 বছর আগে করেছিলে, আজ হুবহু সেই একই রকম অনুভূতি ওই মেয়েটার দিল। কেন এমন হলো? আমার জীবনে তো তুমি ছাড়া অন্য কোনো নারীর অস্তিত্ব ছিল না। তুমি কেন, তবুও কেন একটা অপরিচিত মেয়ে আমার হৃদস্পন্দনটা উল্টোপাল্টা করে দিল? নির্বাণ এক দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাইরে তাকিয়ে আবার বলল, তবে তুমি কোথায় আছো প্রিয়দর্শী? তোমাকে তো আমি কম খুঁজলাম না। পুরো শহর এমনকি বিদেশের মাটিও তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পেলাম না। জানো, সেদিন তোমার ওই আইসক্রিম মাখা মুখটা দেখে আমার বুকটা এতটাই জোরে কাঁপছিল যে আমি নিজের মধ্যেই ছিলাম না। সেদিন যদি ভালোবাসার এই ব্যাকুলতা বুঝতাম, তবে তোমাকে সেদিনই আমি বুকের ভেতর পিষে ফেলতাম। কোথাও কোনোদিনও যেতে দিতাম না তোমাকে। নির্বাণ কথাগুলো বলে চোখ বন্ধ করলো। অন্ধকার চোখের পাতায় ভেসে উঠলো সেই 3 বছর আগের আইসক্রিম মাখা মুখটা। সেই নিষ্পাপ মুখটাই মায়াই নির্বাণ আজও একা, আজও সিঙ্গেল। কোনো নারী পারেনি সে মুখটার স্মৃতি মুছে দিয়ে তার মনে জায়গা করে নিতে। তাকে আজও খুঁজে পায়নি সে। তবুও নির্বাণ অপেক্ষায় আছে। একবার যদি সেই নারীকে পায়, তবে 1 সেকেন্ডও দেরি করবে না, সোজা নিজের নামে দখল করে নিবে তাকে। শুভ্র সব ব্যবসায়ীদের কাছ থেকে সাইন নিয়ে রিসেপশন থেকে বেরিয়ে ঈশানের উদ্দেশ্যে বলল, শোনো ঈশান, এইসব ফাইল যাদের যাদের কোম্পানি তাদের দিয়ে আসবে, আর তুমি কাল আমাদের বাড়িতে আসবে। ঈশান মাথা নেড়ে সাই দিয়ে বলল, ওকে বস। শুভ্র আর দাঁড়ালো না। বাইকে স্টার্ট দিয়ে তীব্র গতিতে বাতাসের সাথে মিশে গেল। রীতি বাড়িতে এসে লম্বা একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হলো। ড্রয়িং রুমে ইমনকে বসে টিভি দেখতে দেখে সেও গিয়ে পাশে বসলো। তারপর আইস করে ইমনের চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খেতে থাকলো। হঠাৎ ইমন প্রশ্ন করলো, আপু, তুমি কি শুভ্র ব্রোকে ভালোবাসো? রীতি মাত্র একটা চিপস মুখে দিয়ে গিলতে যাচ্ছিল। ইমনের কথা শুনে চিপসটা গলায় আটকে বিষম খেলো সে। রীতি ইমনের দিকে তাকিয়ে রাগী চোখে তাকিয়ে কাস্তে কাস্তে বলল, কে বলেছে তোরে যে আমি শুভ্র ভাইকে ভালোবাসি? এমন বাঁকা হেসে বলল, তোমার গাইড। মানে মানে আজ আমি তোমার রুমে গিয়েছিলাম, সেখানে তোমার কিছু গাইড দেখেছি। সেখান থেকে একটাতে স্পষ্ট দেখা ছিল আই লাভ ইউ শুভ্র ভাই। কথাটা শুনে হৃদয় কলিজা শুকিয়ে গেল। সাথে সাথে শুরু হলো জোর হিচকি। রুম থেকে রাবেয়া এহসান বেরিয়ে রীতিকে হিচকি তুলতে দেখে তাড়াতাড়ি ডাইনিং টেবিল থেকে পানি এনে দিলেন। হৃদয় এক নিঃশ্বাসে গলগল করে পানি খেয়ে হাঁপাতে লাগলো। রাবেয়া এহসান চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে? হঠাৎ এমন হিচকি তুলতে উঠলো কেন? উঠলো কিভাবে? ইমন মস্করা করে পাশ থেকে ফোরন কাটলো। গাইডের কথা শুনে রাবেয়া বেগম অবাক চোখে তাকালেন। গাইড মানে? রীতি এবার চোখ পাকিয়ে ইমনের দিকে তাকালো। ইমন মুখ টিপে হাসছে। সে রাবেয়ার দিকে তাকিয়ে সত্যটা ফাঁস করতে যাবে, তার আগে রীতি পরিস্থিতি সামলাতে চিৎকার করে বলল, আম্মু, আমার না নুডলস খেতে ইচ্ছা করছে, প্লিজ প্লিজ একটু বানিয়ে দাও না।
রাবেয়া এহসান আর কিছু জিজ্ঞেস না করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মা আড়ালে যেতেই ইমন হৃদির কানের কাছে ফিসফিস করে বলল, আপু, গাইডটা কিন্তু এখন আমার কাছে। হৃদি চোখ পাকিয়ে বাঘিনীর মতো গর্জে উঠে বলল, তুই আমার গাইড নিছস কোন সাহসে? এক্ষুনি দে বলতেছি। ইমন দমল না, বরং দাঁত বের করে হেসে বলল, অত সোজা নাকি? তোমার কাছে ওইগুলো গাইড মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই গাইডটার দাম এখন 1000 টাকা। হৃদি ভ্রু কুচকে বিষয় নিয়ে বলল, টাকা মানে কি বলতে চাইছিস তুই? ইমন এবার সোফায় হেলান দিয়ে আইস করে বসে বলল, মানে সোজা কচকচে 1000 টাকা না দিলে এই গাইড সোজা আব্বুর হাতে চলে যাবে। এবার বোঝো ঠেলা। হৃদি ভয়ে সজোরে একটা ঢোক গিলল। নিজের বাবার হাতে ওই লেখাটা পড়া মানে আত্মাহুতি দেওয়া। সে আমতা আমতা করে কাঁদো কাঁদো গলায় বলল, এ এ এ ভাই, এতগুলো টাকা আমি কই পাবো? ইমন পা নাচাতে নাচাতে বলল, সেটা কি আমি জানি? টাকা দাও, গাইড নাও। টাকা দিবা না তো অনলি বাস খাবা, ঝাঁকা নাকা। দিদি এবার রাগে ফুসতে ফুসতে বলল, ইমন তুই কিন্তু বড্ড বেশি করছিস। আমি এবার কম কবে করি? এখন বলো, টাকা কি পাবো নাকি আব্বুর হাতে গাইডটা দেব? দিদি বুঝলো তার এই ঘাটতারা ভাই সুযোগ পেলে সত্যি সত্যি বাপের কাছে সব ফাঁস করে দেবে। সে শেষমেশ বিরক্ত হয়ে নিজের জমানো 2000 টাকা থেকে 1000 টাকা এনে ইমনের হাতে ধরিয়ে দিল। ইমন টাকাটা নিয়ে তাতে একটা শব্দ করে চুমু খেলো। তারপর হাসতে হাসতে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, বোন রে ফাঁসাও, টাকা কামাও, বড়লোক হইবা আর সেলুট পাবা। ইমন গাইডটা এনে হৃদিকে দিতেই হৃদি ওটা একরকম ছিনিয়ে নিল। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো সে। গাইডটা খুলে সেই নামটার দিকে এক পলক তাকিয়ে রইল। যেখানে 2 বছর আগে নিজের মনে সবটুকু আবেগ দিয়ে লিখেছিল, আই লাভ ইউ শুভ্র ভাই। এই নামটা দেখলে ওর ভেতরে কেমন জানি এক অদ্ভুত শিরশিরানি অনুভূত হয়। কেবল মন বলে মানুষটাকে কবে নিজের করে পাবে। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতে দিদি সিঁড়ি দিয়ে আনমনে নিচে নামছিল। মনের অজান্তেই সুর তুলে সে গেয়ে ওঠে। ঠিক তখনই ইমনের কর্কশ কণ্ঠ ভেসে এলো, মিলন হবে না কোনোদিনও। হৃদি চমকে উঠে মাথা তুলে ড্রয়িং রুমের দিকে তাকালো। আর তাকাতেই তার চোখ ছানা বড়া। সে কি সত্যি দেখছে নাকি মনের ভুল? বারবার চোখের পলক ফেললো, কিন্তু দৃশ্যটা বদলালো না। সোফায় বসে থাকা মানুষটা রক্ত মাংসের। ড্রয়িং রুমের সোফায় শুভ্র আর ইমনকে পাশাপাশি বসে থাকতে দেখে রীতি যেন আকাশ থেকে পড়ল। এই তো কিছুক্ষণ আগে এখানে শুধু ইমন ছিল, হঠাৎ শুভ্র কোত্থেকে আসলো? ঠিক তখনই রান্নাঘর থেকে রাবেয়া এহসানের কণ্ঠ ভেসে এলো। তিনি চেঁচিয়ে বললেন, রিদি, তো শুভ্র ভাইকে একটু ওয়াশরুমে নিয়ে যা, ছেলেটা অনেক ক্লান্ত, আমি এখানে কিছু কাজ করছি। রীতি নিজের ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করে শুভ্রের সামনে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, স্যার, মানে শুভ্র ভাই, আপনি? শুভ্র সোফায় আইস করে হেলান দিয়ে বসে তার সেই চেনা গম্ভীর গলায় বলল, কেন, আমি কি আসতে পারি না জৈনা সুন্দরীদের বাড়িতে? পাশ থেকে ইমন অবাক হয়ে বলল, জৈনা সুন্দরী মানে কি বলছো ব্রো? শুভ্র এবার বাঁকা হেসে বলল, চল ইমন, তোকে একটা গল্প শোনাই। একটা স্যার একটা মেয়েকে তার নাম জিজ্ঞেস করলো, আপনার নাম কি? মেয়েটা উত্তরে বলল, জি স্যার, আমার নাম জৈনা সুন্দরী। বাকিটুকু বলার আগে ইমন হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খেতে লাগলো। হৃদি রাগে আর অপমানে কটমট করে শুভ্রর দিকে তাকালো। ইমন হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল, ব্রো, আজকাল নিজের নামও কেউ এমন করে বলতে পারে? আমার জানা ছিল না তো। শুভ্র এবার রীতির লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রহস্যময় সুরে বলল, জানতে চাইবি না মেয়েটাকে? ইমন কৌতূহল নিয়ে বলল, বলো, তার সাথে আমিও একটু দেখা করব, মিস জরিনা সুন্দরী। শুভ্র তখন রীতির রাগে চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, এই যে সামনে দাঁড়িয়ে আছে তোর একমাত্র আদরের বোন মিস জরিনা সুন্দরী। ইমন চোখ কপালে তুলে চরম বিস্ময় নিয়ে বলল, তার মানে তুমি এতক্ষণে বাদর আপুর গল্পই করছিলে? শুভ্র ধীর স্থির ভাবে মাথা নাড়ল। ইমন এবার হৃদের দিকে ফিরে একগাল হেসে পৈশাসিক আনন্দ নিয়ে বলল, বাবা, মিস জরিনা সুন্দরী আপি, কি চমৎকার নাম তো। জরিনা সুন্দরী না দিয়ে যদি সখিনা সুন্দরী বলতে তবে মনে হয় আরো বেশি মানাইতো, তাই না ব্রো? হৃদি এবার ধৈর্যের বাঁধ হারিয়ে সোফার একটা কুশন টেনে নিয়ে ইমনের দিকে সজোরে ছুঁড়ে মারল। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বলল, বিয়াদব হয়ে গিয়েছিস, নিজের বড় বোনের সাথে ইয়ার্কি মারিস? শুভ্র এবার সোজা হয়ে বসলো। তার কণ্ঠস্বর মুহূর্তে বরফের মতো শীতল আর গম্ভীর হয়ে গেল। সে হৃদির চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলে উঠল, ইমন যথেষ্ট ভদ্র আছে, অন্তত তোর মতো না যে
ক্লাসে স্যারের সাথে এমন সস্তার মজা করিস, আজ ফুপা আসুক তোর সব কুকীর্তি আর বেয়াদবির কথা আমি ফুপার কাছে বলে দেব। শুভ্রর কথা শুনে হৃদের কলিজা যেন শুকিয়ে এক ফোঁটা হয়ে গেল। মুখটা মুহূর্তে শ্রাবণের মেঘলা রাতের মতো অন্ধকার হয়ে এলো। শুভ্র যদি সত্যিই আব্বুর কাছে সব বলে দেয় তবে তো আজ কপালে বড় দুঃখ আছে। হৃদি একদম মিয়ে গিয়ে ভয়ে ভয়ে আমতা করে বলল, ভাইয়া বিশ্বাস করেন আমি তো জাস্ট একটু মজা করেছিলাম। হৃদের করুণ মুখটা দেখে শুভ্র মনে মনে বেশ মজা পেল, কিন্তু সে নিজের হাসি চেপে মুখটা আরো পাথরের মতো গম্ভীর করে বলল, মজা? সিরিয়াসলি ক্লাসের স্যারের সাথে এমন মজা করিস? তোর এই বেয়াদবিটা ফুপাকে না বলে আমি শান্তি পাবো না। হৃদি এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আব্বুর রাগের কথা মনে পড়তেই সে বুক ধুকধুকানি নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, প্লিজ ভাইয়া, আব্বুকে কিছু বলবেন না। বিশ্বাস করেন আমি আর কখনো এরম করবো না। শুভ্র এবার ঠোঁটের কোণে একটা রহস্যময়ী হাসি ফুটিয়ে তুলল, বাঁকা চোখে তাকিয়ে বলল, বলবো না তো এতে আমার লাভ কি? শুনলাম ইমো নাকি তোর কাছ থেকে 1000 টাকা খসিয়েছে, তো আমি কি পাবো? হৃদি চোখ কপালে তুলে অস্ফুট স্বরে বলল, কি ইমন আপনাকে সব বলে দিয়েছে? শুভ্র আয়েশ করে বসে বলল, এখন বল আমি কি পাবো। হৃদি এবার ইমনের দিকে রাগে চোখে তাকালো, মনে মনে ওকে চিবিয়ে খাচ্ছে। ইমন দাঁত বের করে হেসে বলল, কি আমার দিকে ওভাবে তাকাও কেন? কিছুই করতে পারবে না। তোমার 2টা গোপন সত্য আমি জেনে গেছি। এখনকার কথাটা ব্রো না বললেও আমি বলে দেব যে তুমি ক্লাসের স্যারের সাথে সস্তার মজা করো। হৃদি বুঝলো আজ সে গর্তে পড়েছে তো পড়েছেই, আজ তো একটা কুমিরের মুখে পা দিয়ে ফেলেছে সে। কেন যে নাম নিয়ে মজাটা করতে গেল। হৃদি এবার নিরুপায় হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলেন কি লাগবে আপনার? শুভ্র ইমনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বলতো ইমন, ওর কাছ থেকে কি নেওয়া যায়? ইমন এবার শয়তানি হাসি ফুটিয়ে মোক্ষম বুদ্ধিটা দিল, ব্রো তুমি তো অনেক ক্লান্ত, নিশ্চয় শরীরটা ম্যাচ করছে, তো আপুকে নিয়ে পাটে পাও আর চুলটা নাও, দেখবে খুব আরাম পাবে। এর থেকে বড় শান্তি বা শাস্তি আর হৃদি আপু জন্য বড় অপমান আর কিছুই হয় না। হৃদি চোখ কপালে উঠে গেল। ইমনের এমন বাঁকা বুদ্ধি আর শুভ্রের প্রশ্রয় দেখে সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। শুভ্র সোফায় আর আয়েশ করে হেলান দিয়ে বসলো, তারপর ইমনের দিকে তাকিয়ে ধূর্ত হাসিতে বলল, তা খারাপ বলিস নাই তুই। যদিও কারো বডি টাচ করা আমার একদম পছন্দ না, তবে তুই যেহেতু বলেছিস আমার আরাম পাওয়া যায়, একবার ট্রাই করে দেখি কেমন লাগে। এই বলে শুভ্র সামনে সেন্টার টেবিলের উপর আয়েশ করে পা দুটো তুলে দিল। তারপর হৃদির দিকে আর চোখে তাকিয়ে হুকুমের স্বরে বলে উঠল, মিস জরিনা সুন্দরী, শুনলেনই তো আপনার ভাই কি বললো, সো দেরি না করে তাড়াতাড়ি পা টিপতে শুরু করেন তো। হৃদি বুঝলো এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই 2 ভাই মিলে আজ ওকে কুণ্ঠাসা করে ফেলেছে। অভিমানে আর রাগে হৃদির চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু নিরুপায় হয়ে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। কাপা কাপা হাতে শুভ্রের শক্ত পায়ের ওপর হাত রাখলো সে। অতি অনিচ্ছায় শুভ্রের পা টিপতে লাগলো হৃদি। শুভ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো, যেন হৃদির হাতে স্পর্শ সত্যি কোনো আরাম বা অন্য কোনো অনুভূতি খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করে শুভ্র যেন বাস্তবে ফিরে এলো। সে এক ঝটকায় পা সরিয়ে নিয়ে সোফা ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। হৃদির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রুক্ষ গলায় বলে উঠল, হয়েছে, আর পা টিপতে হবে না। তবে মনে রাখিস হৃদি, এরপর যদি আর কখনো এমন বেয়াদবি করিস তবে ফুপাকে বলতে হবে না আমি নিজে তোকে চড়িয়ে তোর সবকটা দাঁত ফেলে দেব। কথাটা বলে শুভ্র আর এক মুহূর্তও দাঁড়ালো না। গটগট করে ড্রয়িং রুম পার হয়ে নিজেই ওয়াশরুমে চলে গেল। হৃদি ফ্লোরে বসে স্তম্ভিত হয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। বস, ভালো করে খবর নিয়েছি মেয়েটার। নির্বাণ হাতের ফোন টিপা থামিয়ে বরফ শীতল গলায় বলল, বল। গার্ড মাথা নিচু করে বলতে শুরু করলো, বস মেয়েটার পুরো নাম তাসনিন হৃদিকা, বাবা ইকবাল এহসান, মা রাবিয়া এহসান, ছোট ভাই ইমন। তাসনিন হৃদিকা বর্তমানে ঢাকা রাজুক উত্তরা মডেল কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নির্বাণ শান্তভাবে শুনল, তার চোখ মুখে কোনো ভাবান্তর নেই। সে কেবল সংক্ষেপে বলল, ঠিক আছে তুই এখন যা। গার্ড চলে যেতেই নির্বাণ সোফা থেকে উঠে ধীর পায়ে ব্যালকনিতে গেল। দূরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি ফুটল তার ঠোঁটে। সে বিড়বিড় করে নিজেকেই বলল, তাসনিন হৃদিকা, আপনাকে মারার আগে 2 চোখ ভরে একটু দেখার আকাশ সমান ইচ্ছে জেগেছে আমার। আপনি কোন খ্যাতের মূলা যে এই আহরাম খান নির্বাণের হার্টবিট কাঁপিয়ে দেন?
কথাটা বলতেই নির্বাণের চোখ দুটো পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত করে সে দ্রুত পায়ে বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ালো। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গার্ডদের সামনে জমের মতো হয়ে দাঁড়িয়ে আছে। সে গর্জন করে উঠে বলল, 3 দিনের মধ্যে আমার ওই মেয়েটাকে চাই। কিভাবে আনবি, কোত্থেকে আনবি তা আমি জানি না, তবে ওই মেয়ে যদি না আসে তবে তোদের লাশ যাবে কবরে, এটা মাথায় রাখিস। নির্বাণ একটু থেমে রক্তচক্ষু নিয়ে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আই ওয়ান্ট হার ইন 3 days, otherwise I will kill every one of you. Do you understand? রাতের ডিনার সেরে শুভ্র বেশিক্ষণ থাকলো না। ইকবাল এহসান আর রাবেয়া এহসানের সাথে কিছুক্ষণ কথা বলে সে বিদায় নিল। ইকবাল এহসান তাকে থেকে যাওয়ার জন্য বেশ জোরাজোরি করেছিলেন, কিন্তু শুভ্র তার সেই চিরচেনা গাম্ভীর্য নিয়ে জানালো তার জরুরি কাজ আছে। হৃদি দূর থেকে দেখলো শুভ্র একবারের জন্য তার দিকে ফিরেও তাকালো না। মনটা এক নিমিষে বিষণ্ণতায় ভরে গেল ওর। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে মানুষটা কি কখনোই তাকে বুঝবে না? একরাশ হতাশা নিয়ে বিছানায় গা এলিয়ে দিতে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল টেরও পেল না। পরদিন সকালে হৃদের ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির আর জানলার ফাঁক দিয়ে আসা কড়া রোদে। চোখ কসলাতে কসলাতে আড়মোড়া ভেঙে ফ্রেশ হয়ে নিল সে। মেজাজটা আজ বেশ ফুরফুরে। গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল হৃদি, কিন্তু ড্রয়িং রুমে তাকাতেই তার পা দুটো যেন মেঝেতে গেঁথে গেল। সে দেখল ড্রয়িং রুমে রীতিমতো মেলা বসেছে। তার বাবা মায়ের সাথে গম্ভীর মুখে বসে আছেন মামা সোহান চৌধুরী আর মামি সাহেরা চৌধুরী, আর তাদের পাশে চঞ্চল ভঙ্গিতে বসে আছে শুভ্রা দিদিকে দেখা মাত্রই একগাল হেসে দৌড়ে এলো। কিরে মহারানী, তোর কি এখন ঘুম ভাঙলো? সূর্য তো মাথার উপরে উঠে গেছে। দিদি বিস্ময় নিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বলল, তোরা কখন এলি? সকাল সকালই চলে এসেছি, অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ ভারীকে গলায় রিদিকে ডাক দিলেন, রিদিমা এদিকে আয় তো। রিদি একটু ঘাবড়ে গেল। সবার মুখ কেন জানি আজ অন্যরকম লাগছে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সোহান চৌধুরীর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আসসালামু আলাইকুম মামা। সোহান চৌধুরী স্নেহের হাসিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আইমা আমার পাশে এসে বস। হৃদে গুটিসুটি পায়ে গিয়ে সোহান চৌধুরীর পাশে গিয়ে সোফায় বসলো। সোহান চৌধুরী পরম মমতায় হৃদির মাথায় হাত বুলিয়ে দিলেন। সারা ড্রয়িং রুমে তখন পিনপত নীরবতা। সবার উৎসুক চোখের সামনে তিনি হঠাৎ হৃদির চোখের দিকে তাকিয়ে নরম গলায় প্রশ্ন করলেন, আমার মেয়ে হবি?